নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে সবাই পছন্দ করে, কিন্তু তার পেছনে যে কতটা কষ্ট করতে হয় একমাত্র সে গৃহিণীই জানে। রাতে এত পরিমাণে ঠান্ডা ছিল যে জলে হাত দেবো সেই সাহসটা পাইনি। পুরো বাসন ভরা, দেখতে পাচ্ছ রান্নাঘরের কি হাল। নর্মাল কিন্তু আমি এরকম রান্নাঘর রাখি না, কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখন বাজে সকাল 8:35, ওই দেখো সকাল 8:35 বাজে। তা চা করা আমার হয়ে গেছে, ঝটপটাকে আমি চা খাবো। এই যে 1 কাপ ভরা চা, তারপরে অন্য কাজ শুরু করব। চাটা খাওয়ার পরেই যেন শান্তি লাগে, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। আজকে রবিবার মানে সবার ক্ষেত্রে ছুটির দিন, কিন্তু আমার মনে হয় না যে কোনো গৃহিণীর ক্ষেত্রে রবিবার ছুটির দিন হয়। আমার তো হয়ই না। আমি উঠেছি সেই 5টার সময়, কেন কি আমার মেয়েকে নিয়ে কর্তামশাই চলে যায় স্কেটিং প্র্যাকটিসে। তা আজকে শিডিউলটা পড়েছে সকাল সকাল, মানে সকাল 6:30 7টার থেকে শুরু হবে এই 10:30 11টা পর্যন্ত। তা যাই হোক, ওরা দুজন চলে গেছে। তারপরে আমার ইচ্ছা হচ্ছিলো একটু ঘুমাতে, তাই ভাবলাম যে না আর শোবো না, একবার শুলেই না প্রচণ্ড লেট হয়ে যায়। তা আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আমি তারপরে একটু এদিক ওদিক করলাম, কিন্তু এখন আমি জলে হাত দিইনি। তোমরা দেখতেই পেলে এত ঠান্ডার মধ্যে জলে হাত দেওয়াটা সম্ভব না। আর কালকে রাতেরও কিন্তু আমি বাসন মাজিনি, প্রচণ্ড ঠান্ডা পড়ছে নাসিকে, জানি না কবে কম হবে। কিন্তু এই যে জামা কাপড়টা কাচতে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনের মধ্যে, এটাতে আর আমার জল লাগবে না হাতে। টুকটুক করতে করতে কাজ করতে করতে যখন এনার্জিটা বেড়ে যাবে তখনই আমি আস্তে আস্তে জলে হাত দেবো। এই যে আমার ছোটো মেয়েটি শুয়েছিল, ওকে কিন্তু আমি ডাকছি। ও কী করে, মাঝে মাঝে শোয়, মাঝে মাঝে ওঠে, আবার গিয়ে মাঝে মধ্যে বিছানায় শোয়, আবার গিয়ে সোফায় শোয়। ওর কাজই হলো এটা। যেহেতু আজকে মারামারি করার জন্য দিদি ঘরে নেই, একা একা কী করবে, ওই জন্য এদিক আর ওদিক করছে। কিন্তু বেলাটা আস্তে আস্তে হয়ে চলেছে, ওকে নিয়ে আসলাম আমি দাঁত মাজাতে। বড় মেয়েকে করাতে লাগে না, কিন্তু ছোটো মেয়েকে কিন্তু সপ্তাহের একটা দিন আমি নিজে হাতে ভালো করে ব্রাশটা করিয়ে দিই। আর ওকে ভালো করে বুঝিয়ে দিই কী করে দাঁতটা মাজতে হবে। কেন কি বন্ধুরা, ছোটোবেলার থেকেই যদি আমরা দাঁত ভালো করে না রাখি, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, দাঁতে পোকা লেগে যাবে অবশ্যই। কেন কি বাচ্চারা প্রচুর পরিমাণে চিপস চকলেট উল্টোপাল্টা খায়। আমার মেয়েরা তো খাই, যতই বারণ করি না কেন খেয়ে কিন্তু যায়। তো ওই জন্য ওইদিকে বারণ করে তো লাভ নেই, কিন্তু নিজে তো একটু সেফটি থাকতেই পারবো। ওই জন্য বাচ্চাকে কিন্তু অন্তত সপ্তাহে আমি একদিন করে ভালো করে ব্রাশটা করিয়ে নিই। ওর ব্রাশ করা হয়ে গেল, বললাম কিছু খাবি, বলছে না আমি এখন খাবো না, একটু কার্টুন দেখবো। তাই জন্য ও সামনের ঘরে বসে কার্টুন দেখছে। ঝটপট করে আমি আসলাম এখানে বিছানাটা তুলতে, তারপরে দেখো ঠিক চলে এসেছে আমার পেছনে পেছনে। মানে ও করবেটা কি, কেউ তো নেই ঘরের ভেতরে। ওই জন্য একবার এই দিক ওই দিক মাঝে মাঝে আমাকে বিরক্তি করতে আসছে, আর বলছে মামা তোমাকে আমি হেল্প করবো। যেই বলছি ওটা হেল্প কর, সেইও পালিয়ে যাচ্ছে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে কৌশী বোস বোন। কৌশী বোস লিখেছে, দিদিভাই আমার বয়স 18 বছর। আমি সেরকম একটা ব্লগিং চ্যানেল দেখি না, সেরকম ভালো লাগে না, কিন্তু হঠাৎ করে তোমার চ্যানেলটি দেখলাম প্রথমবার, বেশ ভালো লাগলো। তুমি কিন্তু আমার নামটি তোমার চ্যানেলে অবশ্যই বলো। দেখেছো বোন, আমি কিন্তু তোমার নামটি বলেছি, আশা করছি তুমি জানতে পেরেছো। আর তুমি এত ছোট, তুমি যে এত সুন্দর করে আমাকে একটা কমেন্টস লিখেছো আর এত আবদার করেছো, তোমার কথাটা না বললে আমি কি করে পারি। অসংখ্য ধন্যবাদ বোনটি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি করেছে সোফিয়ার ব্লগ ভিডিও দিদিভাই। দিদিভাই লিখেছে, আপু তোমার ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি, বেশ ভালো লাগলো, আর আজকেরটাও বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার ভিডিও মাঝে মধ্যে দেখো, এত সুন্দর সুন্দর কমেন্টস করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কেন এত এত ভালোবাসা আর এত এত সুন্দর সুন্দর কমেন্টস পাওয়ার জন্য আমি কিন্তু সব সময় তোমাদের দিকে তাকিয়ে থাকি। আমি শুধু ভাবি যে আমার বন্ধুরা কখন কমেন্টস করবে, আর আমি সেইগুলো সুন্দরভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে জানো তো বন্ধুরা, কেন আজকে সাত সকালেই উঠে এত কাজবাজ করে নিচ্ছি, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। বিনা কারণে একটা গাছের পাতাও কিন্তু নড়ে না। তার কারণ হলো আমার এক বৌদি, মানে বৌদি বান্ধবী বলতে পারো, তার জন্মদিন। কিন্তু তার জন্মদিন তো এখন না, তার জন্মদিন হবে দুপুরবেলা। কিন্তু তার আগে আমাকে কি কি কাজ করতে হয় তোমরা একটু দেখে নাও। কেন অনেকে ভাবতে পারে যে ঘরে মনে কাজ নেই, বিনা কাজ করে মনে হচ্ছে জন্মদিনে চলে গেছে। তা কিন্তু না, ঘরদোর সামলেই কিন্তু আমাকে বাইরে বেরাতে হয়।
কর্তামশাই কিন্তু নেমন্তন্ন না, নেমন্তন্ন হলো আমার আর আমার 2 মেয়ের। তাই কর্তামশাই তো কী খাবে জানি না, দেখে স্কেটিং ক্লাস থেকে আসুক মেয়েকে নিয়ে, তারপরে কিছু একটা বানিয়ে দেবো ঝটপট করে। আর এখন কি করছি তোমরা কিন্তু একটু দেখে নাও। প্রত্যেকটা কাজই কিন্তু আমাকে করতে হচ্ছে, কোনোটা কিন্তু বাকি নেই, কিংবা কোনোটা কিন্তু আমি ফেলে রাখছি না যে এটা করব না সেটা করব না। প্রতিদিনকার মতন সবই কাজ কিন্তু আমাকে করতে হচ্ছে। রবিবার হোক আর সোমবার হোক, সপ্তাহের কোনো দিনও গৃহিণীদের কোনো ছুটির তারিখ থাকে না, ছুটি হয় না। কিন্তু এটা সত্যি, আমরা ইচ্ছা করলে কিন্তু আমার তো সেটা মনে হয় আমরা একটু আরাম করতে পারি, একটু গল্প করতে পারি, কিন্তু আমি সেটা করি না। কেন কি, কাজ ফেলে রেখে আমার গল্প করা, আরাম করা আমার একদমই ভালো লাগে না। জামা কাপড়গুলো কাচা হয়ে গেল, সেগুলোকে ঝটপট করে মেলিয়ে দিই। বেশ কিছুদিন ধরে কিন্তু আমি হাতে একটা জামা কাপড়ও কাচ্ছি না। তোমরা জানো আমার হাতের অবস্থা খুব একটা ভালো না, ব্যথা। ওই জন্য ব্যথাটাকে আর না বাড়িয়ে মেশিনেই আমি কাপড় জামা কাচছি, ব্যথাটা একটু কমুক, তারপরে অনেক জামা পড়ে আছে সেগুলোকে আমাকে হাতে ধুতে হবে। অন্যদিন কিন্তু আমার ছোটো মেয়ে 10:30 11টার আগে ঘুমের থেকে ওঠে না, কিন্তু ওই যে নেমন্তন্ন বাড়িতে যাব, জন্মদিনে যাব, সেই আনন্দে কিন্তু ওর ঘুমটার 12টা বেজে গেছে। কোন সকালে উঠে বসে পড়েছে, বলছে মাম্মা কী করব, দিদিও ঘরে নেই, পাপাও ঘরে নেই, আমি একা একা কী করব, কত কার্টুন দেখব। আজ কিন্তু ও ঠিক মতন কার্টুনও দেখছে না। কেন কি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাচ্চারা কিন্তু যতই নিজের ভাই বোনদের সাথে মারামারি করুক না কেন, তারা সব সময় চায় ভাই বোনটা কাছে থাকুক আর তাদের সাথে একটু খুনসুটিটা করি, তাতেও কিন্তু তারা আনন্দ পায়। আমার ক্ষেত্রে তো তাই হয়। দেখো কার্টুন কিন্তু চলছে সেই সকাল থেকে, কিন্তু সেখানে কিন্তু ও নেই, তার মনটা কিন্তু কার্টুনে নেই, শুধু বারবার জিজ্ঞাসা করছে দিদি কখন আসবে, দিদি কখন আসবে। আমার বড় মেয়ের নাম তাসু, ছোট মেয়ের নাম তিয়া। তিয়া আমাকে বলছে মাম্মা একটু খিদে পেয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ব্রাশ করেছে, কিন্তু এখনও খায়নি। কেন কি, ওর খিদেটা পায়নি। এখন বলছে খিদে পেয়েছে, কী খাবে কী খাবে, দুধও খাবে না, দুধ খেলে ওর বমি পায়। ওই জন্য সকালবেলা অনেক দিন হয়ে গেছে দুধ দেওয়াটা বন্ধ করে দিয়েছি। তা বলছে একটু কলা আর বিস্কুট দাও, ওই জন্য ওর জন্য 2টো কলা নিয়ে যাচ্ছি আর 2টো বিস্কুট নিয়ে যাচ্ছি। বিস্কুট নিয়ে যাচ্ছি ঠিকই, এটা কিন্তু ওরিও বিস্কুট। ওরিও বিস্কুটের যে ক্রিমটা থাকে, ক্রিমগুলো ও কিন্তু খাবে না, ক্রিমগুলো ফেলে দেবে, শুধু জাস্ট বিস্কুটগুলো খাবে। কালকেই আমি মাথায় অনেকটা তেল মেখেছিলাম, কালকে তো জলের অভাবে মাথাটা ধুতে পারিনি, কিন্তু আজ তো মাথা ধুতেই হবে, যেহেতু নেমন্তন্ন খেতে যাব, আর তেল মাথায় যাওয়াটা খুব একটা কিন্তু ভালো লাগে না। ওই জন্য ভাবলাম কি, স্নান টান করে এসে কর্তামশাইয়ের জন্য একটু ডাল, একটু ভাত, একটু ডিম ভাজা করে দেবো। আর এই দেখো এই বাসনগুলো কালকের ভিডিওর প্রথমেই তোমাদের আমি বললাম, এত ঠান্ডার জন্য কাল রাতে কিন্তু আমি কোনো একটা বাসনও হাত দিইনি। যদিও ঘরে কালকে বিকালবেলার দিকে জল চলে এসেছিলো, তবুও কিন্তু রাতের বাসনগুলো আমি রেখে দিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা, একে তো নাসিক পাহাড়ি জায়গা, তার উপরে জলে এত ঠান্ডা, আমি আর হাত দিতে সাহস পাইনি। ওই জন্য কালকে সব বাসনপত্রগুলো ছিল। আর এখন আমি ঝটপট করে ঘরদোর পরিষ্কার করার সাথে সাথে পুরো গ্যাসের সিলাপ, বাসনপত্র দুনিয়া কিন্তু আমি চকচকে করে ফেলছি। একটানা কাজ করলে কিন্তু বন্ধুরা, কাজ করতে কিন্তু সময় লাগে না। আর আমি যখন করব না, আর যখন আমি করব, আমি কিন্তু একটানা কাজ করি। আর এই আলুটা নিয়ে এসেছিলো কালকে, কিন্তু এই র্যাকের মধ্যে রাখার মতন সেই সময়টা আমি আর পাইনি। এখানে 1.5 কিলো মতন আলু আছে। আগে খুব আলু লাগতো, কিন্তু এখন একটু আলুটা কম খাওয়া হচ্ছে। তা যাই হোক, দেখা যাক কতদিন আলু চলে। আর একটা কথা বলছি, এখানে জানো তো আমার মারাঠি বান্ধবীরা বলে তোরা কী রে সব কিছুর মধ্যে এত পরিমাণে আলু খাস, বিনা আলুতে তোদের তো চলেই না। কথাটা কিন্তু ঠিক, আমরা বাঙালিরা বিনা আলুতে আমার তো মনে হয় না কোনো সবজি রান্না করতে পারি। শুধু বাসন মাজলেই কিন্তু রান্নাঘর পরিষ্কার হয় না, বাসন যেখানে মাজছি সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে রাখার দরকার। যেমন কসবাইট, যে জায়গাতে বাসন রাখবো সেই জায়গাটা, যে ট্যাপ থেকে জল পড়বে সেই ট্যাপের জায়গাটা, প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্ট বাই পার্ট আমাদের পরিষ্কার রাখা উচিত। কিন্তু সেটা তো প্রতিদিন সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না। ওই জন্য সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আমি ভালো করে ট্যাপটাকে খুব সুন্দর করে কসবাইট দিয়ে ঘষে দিই, যাতে দেখো আমার ট্যাপগুলো একদম কিন্তু চকচক করছে। আরও দাঁড়াও, ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি কী আমি করি। পুরো বাসনটা মাজার পরে প্রতিদিন কিন্তু, মানে এটা প্রতিদিনকার কাজ, বেসিনটাকে খুব সুন্দর করে আর মাজা। কেন কি, বেসিনের মধ্যে বাসন রাখছি, তরকারি ধুচ্ছি, এই বেসিনটাই যদি চকচকে না রাখি তাহলে কিন্তু হাইজেনিক মেনটেন হয় না। হ্যাঁ, ট্যাব আমি প্রতিদিন ধুই না ঠিকই, মানে প্রতিদিন মাজি না। আর যেটা দিয়ে জল পরিষ্কার করি সেটাও কিন্তু প্রতিদিন মাজি না, সপ্তাহে 2-3 দিনই যথেষ্ট। কিন্তু বেসিনটা কিন্তু আমি প্রতিদিনই মাজি, কারণ বেসিনটা চকচকে থাকলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে।
তোমরা খেয়াল করবে বন্ধুরা, অনেক বাড়িঘর আছে, হোটেল আছে, বিভিন্ন জায়গায় আছে, বেসিন জিনিসটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, দেখলে বেশ মনে শান্তি লাগে। আবার অনেক বাড়িঘর এমন হোটেল আছে যেখানে বেসিন সব থেকে নোংরা থাকে। বাসন মাজার সাথে সাথে আমি অন্তত সপ্তাহে 2-3 দিন এই যে জলের ট্যাপটা পুরো পরিষ্কার করি, যেখানে সাবান রাখি সেটা পরিষ্কার করি, তার আশেপাশেটা পরিষ্কার করি। আর বেসিন তো ডেইলি মাজি, বাসন মাজা হয়ে যাবে তার সাথে সাথে বেসিনটাও মেজে নিই। শুধু রান্নাঘর পরিষ্কার করলে হবে না, তার সাথে সাথে আশেপাশের জায়গাগুলোকেও পরিষ্কার করলে হাইজিনিক মেনটেন হয়। হঠাৎ করে আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। বহুদিন হয়ে গেছে, বলতে গেলে 1.5-2 মাসের বেশি হয়ে গেছে। এক বন্ধু কমেন্টস করেছিল যে দিদিভাই তুমি কিভাবে রান্নাঘরকে হাইজিন রাখো, অবশ্যই কিন্তু একটু ভিডিওতে জানিও। কিন্তু সেই কমেন্টসটা পড়েছিলাম ঠিকই, কিন্তু আমি ভিডিওটা বানাতে ভুলে গেছিলাম। কিন্তু বন্ধু, যদি তুমি কোনো সময় আমার এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই জানতে পেরে যাবে আমি ঠিক এইভাবেই আমার কিচেনটাকে সবসময় হাইজিনিক রাখি। কেন কি রান্নাঘর এমন একটা জায়গা যেটা আমাদের শরীরের একটা মেন পার্টের সাথে পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত। খাওয়া দাওয়াই হলো আমাদের জীবনের প্রধান ধর্ম, তাহলে খাওয়া দাওয়াটা ভালো রাখতে গেলে রান্নাঘর অবশ্যই ভালো রাখতে হবে। সমস্ত কাজবাজ শেষ, এবার শুধু চান করে পুজোটা দেবো। তাহলে বন্ধুরা, আশা রাখছি আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো, তার সাথে সাথে কমেন্টসও করো। আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণ নমস্কার।